আসসালামু আলাইকুম। আজকে একটি কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন করা যাক। আপনাদের কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার দিতে যাচ্ছি আজকে। অ্যারাউন্ড দ্য বঙ্গ জানতে চেয়েছেন, ভাই ক্যানাডা আসার সময় কত টাকা খরচ জন্য নিয়ে আসবো? ক্যানাডা যাওয়ার পরে প্রুফ অফ ফান্ড কি দেখতে চাবে? আমি সিঙ্গেল স্পাউস পরে আসবো। ওয়েল, আপনি যদি পিএনপি প্রোগ্রামের মাধ্যমে ক্যানাডাতে আসেন, আপনি যে প্রুফ অফ ফান্ডটি দেখিয়েছিলেন সেটা পুরোটা সঙ্গে আনতে হবে এমন কোনো কথা নেই। আপনার যত টাকা নিয়ে আসার জন্য আপনি কমফোর্টেবল, ঠিক তত টাকাই আপনি নিয়ে আসতে পারবেন। আপনাকে শুধু মনে রাখতে হবে যে প্রথমে এসেই তো আপনি হুট করে জব পাবেন না। সো প্রাথমিক যে খরচগুলো, সেই খরচগুলো চালানোর মতো মিনিমাম অ্যামাউন্টের টাকা আপনার সাথে রাখতে হবে। এবং স্পাউস পরে আপনার সাথে জয়েন করতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে যে 2 বছরের মধ্যে আপনার স্পাউসকে ক্যানাডাতে এন্ট্রি করতে হবে সিওপিআর পাওয়ার পর। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটি করেছেন ইমদাদুল হক। উনি জানতে চেয়েছেন, ক্যানাডাতে 2 ইয়ার্সের ডিপ্লোমা কমপ্লিট করার পর পিআর অ্যাপ্লাই করার জন্য আইএলটিএসে কত পয়েন্ট লাগবে? ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এখানে পিআর সিস্টেমটা হচ্ছে পয়েন্ট বেসড সিস্টেম। সো আপনি যখন এখানে পড়াশোনা কমপ্লিট করবেন সেটার জন্য আপনি একটা পয়েন্ট পাবেন, আবার বাংলাদেশে যে পড়াশোনা করেছেন সেটার জন্য একটা পয়েন্ট পাবেন। বয়স, আইএলটিএস এবং অন্যান্য চাকরির অভিজ্ঞতা, এই সকল কিছু মিলে আপনার একটা টোটাল পয়েন্ট হবে। সো আইএলটিএসে আসলে ওই সময় আপনি যত ভালো করবেন তত বেশি পয়েন্ট হবে। তবে এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি প্রোগ্রামের জন্য মিনিমাম আপনার 6 থেকে 6.5 তো পেতেই হবে। 6.5 যদি আপনি পান তাহলে আপনি এক্সপ্রেস এন্ট্রির রিকোয়ারমেন্ট মিট করছেন, তো দ্যাট ইজ মিনিমাম। আর যদি পিএনপি প্রোগ্রামে করতে চান সেক্ষেত্রে হয়তো আইএলটিএসের রিকোয়ারমেন্ট যে পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেই পিএনপি প্রোগ্রামে উল্লেখ করা থাকবে। বাট ওভারঅল আপনি যত বেশি আইএলটিএস স্কোর করবেন তত বেশি স্কোর আপনার বাড়বে, তত বেশি পিআর পাওয়ার চান্স আপনার বাড়বে। আবদুল্লাহ আল কাফি ভাই জানতে চেয়েছেন, which is more effective, certificate course or diploma program? What is the minimum requirement for CGPA requirement for doing postgraduate diploma in Canadian college? 3টা কোয়েশ্চেন করেছেন। সো ডিপ্লোমা অর সার্টিফিকেট প্রোগ্রাম, এই ব্যাপারটা আসলে ক্যানাডায় যদি আপনি চলে আসেন তাহলে এটা আর ম্যাটার করছে না খুব একটা। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন এই প্রোগ্রামগুলোর ব্যাপারে অ্যাপ্লাই করবেন তখন এটা বলা হয়ে থাকে যে সার্টিফিকেট প্রোগ্রামগুলো যেটা 1 বছর ডিউরেশন, সেটার ভিসা পাওয়ার পসিবিলিটি কম। এটা কম হওয়ার কারণ এটা যে আমাদের বাংলাদেশের অনেকেই ব্যাচেলর, মাস্টার্স, এমবিএ অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু তারপরেও তারা যদি সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স করতে চান তাহলে তো তার জন্য আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে কেন আপনি একটা ডিপ্লোমা কোর্স করতে চাচ্ছেন আফটার কমপ্লিটিং মাস্টার্স অর এমবিএ, কিংবা ব্যাচেলারের মতো একটা কোর্স 4 বছরের কোর্স করার পরেও আপনি সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স করতে চাচ্ছেন। তো আপনি যদি সেটা যুক্তিসঙ্গতভাবে দেখাতে পারেন যে কেন আপনি করতে চাচ্ছেন এবং কেন এই ডিগ্রি কমপ্লিট করার পরে বাংলাদেশে গেলে আপনার প্রসপেক্ট ভালো হবে এবং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, সব কিছু মিলিয়ে যখন আপনি প্রপার ডকুমেন্টেশন সাবমিট করতে পারবেন তখন ভিসাটা পাওয়াটা আপনার জন্য সহজ হবে। আপনি যদি কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রোগ্রামে চান্স পেয়ে এখানে চলে আসেন তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ সার্টিফিকেট কোর্স দিয়েও ভালো জব পাওয়া যায়, ডিপ্লোমা কোর্স দিয়েও আপনার ভালো জব পাওয়া যায়। আমি এন্ট্রি লেভেল জবের কথা বলছি। আর আপনি যদি মাস্টার্স কিংবা ব্যাচেলার থাকে সেগুলোকে ইউজ করে আরও প্রফেশনাল ভালো জব পাওয়া যায়। সো বেসিক্যালি প্রত্যেকটা ডিগ্রি এখানে যেটা উল্লেখ করেছেন সবগুলোই এই ক্যানাডার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ধরেন আপনি সার্টিফিকেট কোর্সগুলো কখন কাজে লাগে, ধরেন আপনি একটা ব্যাচেলার কিংবা মাস্টার্স করেছেন কোনো একটা সাবজেক্টে, ধরেন অ্যাকাউন্টিংয়ে করেছেন, নাও আপনি অ্যাকাউন্টিংয়ের উপর একটা সার্টিফিকেট করলেন 1 বছরে, তাহলে আপনার ডিগ্রিটা আরও স্ট্রং হলো। কিংবা আপনি অন্য একটা সাবজেক্টে পড়াশোনা করছিলেন, এখন আপনি অ্যাকাউন্টিংয়ে আসতে চাচ্ছেন, তো অ্যাকাউন্টিংয়ের উপরে 1 বছরের একটা সার্টিফিকেট কোর্স করে এই ব্যাপারে জব অ্যাপ্লাই করতে পারেন। তো এই কারণে সার্টিফিকেট কোর্স কিংবা ডিপ্লোমা কোর্সগুলো ইম্পর্টেন্ট এবং এটা বেশ ভালোই জব মার্কেটে এটার ডিমান্ডে আছে। আপনি জানতে চেয়েছেন যে কোন প্রভিন্সে বেশি জব পাওয়া যাবে। এটা আসলে ডিপেন্ড করবে, নর্মালি অন্টারিও প্রভিন্সের টরন্টোতে সবচেয়ে বেশি জব পুরো ক্যানাডার মধ্যে।
তো আসলে প্রভিন্সে গিয়ে তো জব পাবেন না, প্রভিন্সের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন সিটি। প্রত্যেকটা প্রভিন্সের একটা মেজর সিটি থাকে যেখানে সবচেয়ে বেশি জব পাওয়া যায়। যেমন আপনার অন্টারিও প্রভিন্সের টরন্টোতে সবচেয়ে বেশি জব, তারপরে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে সবচেয়ে বেশি জব, পুরো কুইবেক প্রভিন্সের মধ্যে মন্ট্রিয়ালে সবচেয়ে বেশি জব। এরকম করে প্রত্যেকটা প্রভিন্সের একটা মেজর সিটি থাকে, ওখানে সবচেয়ে বেশি জব পাওয়া যায়। এরপরের কোয়েশ্চেনটি করেছেন মুরাদ চৌধুরী। উনি জানতে চেয়েছেন প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে স্পাউসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দেখাতে চাই তাহলে হবে কিনা, এবং স্পাউসের যদি লোন থাকে তাহলে কোনো সমস্যা হবে কিনা। নর্মালি আপনি এবং আপনার স্পাউস দুইজনের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলেও কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে আপনি এবং আপনার স্পাউস যে কোনো দুইজনের কম্বাইন্ড অ্যাকাউন্টও দেখাতে পারেন, একক অ্যাকাউন্টও দেখাতে পারেন, মাল্টিপল অ্যাকাউন্ট দেখাতে পারেন দুজনের নামে। আর স্পাউসের যদি লোন থাকে, লোনটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। ধরেন আপনি 5 লাখ টাকা দেখাতে চাচ্ছেন, 1 লাখ টাকা লোন আছে, তাহলে আপনার মনে রাখতে হবে যে আপনার টোটাল ফান্ডিং হচ্ছে 4 লাখ টাকা আছে আপনার কাছে। সো আপনি লোনটাকে অলওয়েজ ডিডাক্ট করে দেখাতে হবে, কারণ বাংলাদেশ ব্যাংকের কাছে ওরা যদি কখনো কোয়ারি করে এবং সেই লোন ইনফরমেশনটা আগে জেনে ফেলে এবং সেটা যদি আপনি প্রোভাইড না করেন আগে থেকে, তাহলে প্রুফ অফ ফান্ডের কারণে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট প্রুফ অফ ফান্ড। প্রুফ অফ ফান্ড কে খুব গুরুত্বের সহকারে দেখা হয় ইমিগ্রেশনের ব্যাপারে। আচ্ছা, এবার তোফাজ্জল হোসেন জানতে চেয়েছেন, ভাই আমি বাংলাদেশের এবং দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স আছে, আমি এখন দুবাইতে অবস্থান করছি, দুবাই থেকে কিভাবে কানাডায় ভিসা পাওয়া যাবে? এক্ষেত্রে আপনার জন্য সহজ রাস্তা হচ্ছে যে Indeed.ca কিংবা ক্যানাডার অন্যান্য আরও যেই জব সাইটগুলো আছে, monster.com, Indeed.ca, জব ব্যাংক ক্যানাডা, এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনার রেজিউমি সাবমিট করুন এবং দেখুন যে আপনাকে কেউ ফুল টাইম জব অফার করছে কিনা। যদি করে তাহলে সেভাবে আপনি আসতে পারবেন। যদিও ক্যানাডাতে আসলে ক্যানাডার ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে নিতে হবে। আপনাকে যখন আপনি ক্যানাডার ড্রাইভিং লাইসেন্স পাবেন, ক্যানাডাতে এসে থেকে এখান থেকে যদি আপনি লাইসেন্স করতে পারেন, সেক্ষেত্রেই শুধু আসলে ক্যানাডাতে জব পাওয়া যায়। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসলে আপনি কিছুদিন গাড়ি চালাতে পারবেন, বাট সেটার জন্য কোনো জব অফার আসলে পাবেন না। আচ্ছা, হোসেইন এমডি শাওকাত প্রশ্ন করেছেন, ক্যানাডায় ভোকেশনাল ইনস্টিটিউটের কোনো 6 মাস অথবা 1 বছরের জন্য কোনো প্রোগ্রামে ভর্তি হয়ে আসা যাবে কি না? যদি সম্ভব হয় তাহলে আমাকে ক্যানাডার কয়েকটি ভোকেশনাল ইনস্টিটিউশনের ঠিকানা দিলে আমি চেষ্টা করবো ইলেকট্রিশিয়ান হিসেবে কোনো প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য। 6 মাসের কোর্স নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট, কারণ 6 মাসের জন্য যে কোর্সগুলো সেগুলোর জন্য ভিসা পাওয়ার যে হারটা এটা খুবই কম। আমি এই ব্যাপারটা ডিফিকাল্ট হবে, 6 মাসের জন্য স্টাডি ভিসা ওরা দিতে চায় না সহজে। বাট এরপরে যদি আমি কখনো কোনো কংক্রিট ইনফরমেশন পাই এ ব্যাপারে, আমি আপনাকে পরবর্তীতে ভিডিও করে জানাবো। সো আনোয়ার সাদাত কোয়েশ্চেন করেছেন, ভাইয়া আমি যদি বাংলাদেশ থেকে প্যারামেডিক্যাল বা নার্সিংয়ের উপর কোর্স করে আসি, সেক্ষেত্রে ক্যানাডা এসে কি আবার ডিপ্লোমা করতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে? ওয়েল, আপনি যদি ক্যানাডায় ওই ধরনের ডিপ্লোমা কোর্স বাংলাদেশে করে কোনোভাবে চলে আসতে পারেন, তাহলে আসলে আপনি আপনার পেশাও চেঞ্জ করতে পারেন। আপনি যদি এই ব্যাপারেই কাজ করতে চান, সেক্ষেত্রে ফার্দার কিছু ব্রিজিং কোর্স করে বা ফার্দার স্টাডি করে এখানকার লাইসেন্স নিয়ে আপনি এই ফিল্ডে কাজ করতে পারবেন। আর যদি এই ফিল্ডে না থাকতে চান, সেক্ষেত্রে আপনার ওই পূর্ববর্তী পড়াশোনা দিয়েও এখানে এন্ট্রি লেভেলের জবে আপনি স্টার্ট করতে পারবেন। বাট বাংলাদেশের যে প্যারামেডিক্যাল বা নার্সিং কোর্সগুলো, এগুলো আসলে ক্যানাডাতে ইকুইভ্যালেন্সি পাবে না, কারণ এইখানে সেই কোর্সগুলো আসলে, যেমন নার্সিং কোর্সটা আসলে রেগুলেটেড কোর্স, এখানকার ডিগ্রি ছাড়া ওরা এই নার্সিং কোর্সটাকে খুব একটা ভ্যালু দিবে না। এরপরে কোয়েশ্চেনটি করেছেন হুসাইনুল তাসিন। আচ্ছা, উনি জানতে চেয়েছেন, আমার অনেক দিন থেকে ইচ্ছা ক্যানাডাতে পড়াশোনা করব আর ব্যাচেলর করতে যেতে চাচ্ছি, IELTS এর প্রিপারেশন স্টার্ট করব কয়েকদিনের ভেতর। এখন ইউনিভার্সিটি আর প্রোগ্রাম চুজ করার বিষয়ে একটু হেল্প করবেন প্লিজ। আসলে ইউনিভার্সিটি চুজ করা এবং সাবজেক্ট চুজ করা, এই দুটো কাজ আপনাকে নিজেকে করতে হবে। আমি এবং অন্যান্য ইউটিউবাররা যতই বলি এবং আপনাদেরকে পরামর্শ দিই, সে ফ্রুটফুল আপনার জন্য হবে না।
আমি আপনাদেরকে যেটা করতে পারি যে গাইডলাইন দিতে পারি যে কীভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে সার্চ করতে হয়, কীভাবে ইনফরমেশন কালেক্ট করতে হয়, বাট আমি আসলে আপনাকে বলতে পারবো না এই সাবজেক্টে পড়েন কিংবা এই ইউনিভার্সিটিতে পড়েন, সেটা আসলে ঠিকও হবে না। সেই জন্যে আপনাকে যেটা করতে হবে যে আপনি কোন প্রভিন্সে পড়তে চান সেটা নিয়ে আপনাকে প্রথমেই রিসার্চ করতে হবে। আপনি যদি টরন্টো ভিত্তিক ইউনিভার্সিটিতে পড়তে চান, লিস্ট অফ ইউনিভার্সিটি ইন টরন্টো গুগলে লিখেন, সবগুলো ইউনিভার্সিটি চলে আসবে। সেখানে যেই সাবজেক্টে আপনি পড়তে চান সেই সাবজেক্টগুলো নিয়ে রিসার্চ করুন, কী কী সাবজেক্ট আছে, কোন কোন ইউনিভার্সিটি সেটা অফার করছে, এবং ফাইনালি আপনি সেই তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারছেন কি না। যেমন আপনি সিজিপিএর রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন কি না, আপনি আইএলসের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কি না, কোনো জিআরই বা জিম্যাট চাচ্ছে কি না, এই ধরনের অনেকগুলো বিষয় আপনাকে খোঁজ করতে হবে নিজে থেকেই। আপনি এই ধরনের রিসার্চগুলো না করলে আপনি আসলে কখনোই বাইরের দেশে পড়তে পারবেন না। আপনাকে প্রথমে প্রভিন্স ঠিক করতে হবে, তারপরে ইউনিভার্সিটি ঠিক করতে হবে। একটা ইউনিভার্সিটি ঠিক করলে তো আপনি চান্স পাবেন না, আপনাকে 5টা বা 6টা ইউনিভার্সিটিকে টার্গেট করতে হবে, এবং 5-6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরও হয়তো 1-2টা থেকে আপনার অফার লেটার আসতে পারে। তো এরকমভাবে আপনি আগে লিস্ট করেন বেসড অন ইয়োর কোয়ালিফিকেশন এবং রেজাল্ট এবং আইএলসের রেজাল্ট সব কিছু মিলে অ্যাপ্লাই করার পরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি 3টা ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছি এই সাবজেক্ট, কোনটায় পড়লে ভালো হবে, তখন আমি আমার ইনসাইট দিতে পারি যে এই ইউনিভার্সিটিটা পড়তে পারেন এই কারণে। বাট আগে আপনাকে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে চান্স পেতে হবে, এবং সাবজেক্ট চুজ করাটা আসলে কমপ্লিটলি আপনার উপর, কারণ ক্যানাডাতে বিশাল অপরচুনিটি আছে। আপনি যে কোনো সাবজেক্টই পড়েন না কেন, আপনি আলটিমেটলি যদি ভালো করেন আপনার জব অপরচুনিটি এখানে পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো অল দ্য বেস্ট ফর ইউর সার্চ। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটি করেছেন সন্তোষ রেড্ডি। উনি জানতে চেয়েছেন স্পাউস ভিসার ব্যাপারে। মাই ওয়াইফ শি উইল অ্যাপ্লাই অ্যাজ আ স্টুডেন্ট and myself want to apply for dependent visa together with study permit. Is it safe to apply together? So অবশ্যই এটা সেফ, এবং একসাথে হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লাই করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। একসাথে অ্যাপ্লাই না করে একজন আপনার নিজের দেশে থেকে যাওয়াটা বরঞ্চ অস্বাভাবিক ব্যাপার ক্যানাডার জন্যে। তো আপনাকে যেটা প্রুভ করতে হবে যে আপনারা দুজনই এলিজিবল, যিনি পড়তে আসছেন তার সাথে সাথে যিনি আসবেন আপনাদের সাফিসিয়েন্ট ফান্ডিং আছে, এবং পড়াশোনা শেষ করে আপনারা সবাই দেশে চলে যাবেন, সেই জিনিসটাকে যদি প্রুভ করতে পারেন তাহলে অবশ্যই একসাথে অ্যাপ্লাই করবেন, এবং সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্সেস আর হাই যদি আপনার সাফিসিয়েন্ট ফান্ডিং থাকে এবং স্ট্রং টাইজ থাকে দেশের সাথে, যেখানে আপনি প্রুভ করতে পারবেন যে পড়াশোনা শেষ করে দেশে চলে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি আছে। জাস্টিস আলামিন উনি জানতে চেয়েছেন, ভাই আমি জানতে চাচ্ছিলাম ক্যানাডাতে চাইনিজরা কী ধরনের কাজ করে। আমি শুনেছি চাইনিজ ইমিগ্রেশন খুব বেশি। আমি কিছু দেশে দেখেছি, গ্রিস, ইতালি, স্পেন, পর্তুগাল, এসব দেশগুলোতে চাইনিজের কারণে অর্থনীতি ভেঙে পড়ছে। আপনাদের এখানে কি চাইনিজদের কারণে কোনো অর্থনৈতিক এফেক্ট পড়ছে? সো এখানে আসলে চাইনিজ খুব বেশি যে আছে সেটা বলবো না, কারণ এই ক্যানাডা দেশটা এরকম, এটা একটা মাল্টিকালচারাল কান্ট্রি, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই এখানে মানুষ এসেছে। ইন্ডিয়ান, চাইনিজ, এরা একটু অন্যান্য কান্ট্রিগুলোর চেয়ে বেশি, কারণ আপনারা হিসেব করে দেখেন চাইনিজরা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ পৃথিবীর মধ্যে, তারপরে ইন্ডিয়ানদের জনসংখ্যা দেখেন 100 কোটি, 130 কোটির উপরে। তো স্বাভাবিকভাবেই তাদের দেশ থেকে বেশি মানুষ আসবে এবং বেশি মানুষ চান্স পাবে, জাস্ট বিকজ তাদের মানুষ অনেক বেশি। অন্য কোনো দেশই আসলে এত মানুষ নাই, সো যার কারণে তারা একটু বেশি আসে, বেশি সুযোগ পায়, এবং তারা ক্যানাডাতেও প্রচুর পরিমাণে আছে, এবং তার কারণে আসলে অর্থনৈতিক কোনো ধরনের এফেক্ট আমি দেখছি না। কারণ এই দেশে আসলে যে যেরকম প্রতিভা নিয়ে আসছে বা স্কিলস নিয়ে আসছে সেটাকে ইউজ করে তারা তাদের চাকরি বাকরি ব্যবসা করছে, এবং কারণেই কোনো একটা নির্দিষ্ট অর্থনীতির উপরে বা কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি লাইক চায়না কিংবা ইন্ডিয়ার উপরে আসলে এই কান্ট্রিটা ডিপেন্ডেন্ট না, যার কারণে অর্থনৈতিকভাবে কোনো ধরনের প্রভাব পড়ে না। তবে ব্রিটিশ কলাম্বিয়া বা ভ্যাঙ্কুভারের ওদিকে যেহেতু ওখান থেকে চাইনিজরা কাছাকাছি, তো ওই প্রভিন্সটাতে স্পেশালি চাইনিজরা একটু বেশি আছে,
এবং আপনারা জানেন যে চাইনিজ অর্থনীতি অনেক স্ট্রং হওয়ার কারণে প্রতিনিয়ত সেখানে বিলিয়নিয়ার তৈরি হচ্ছে এবং ইনভেস্টর ক্যাটাগরিতে তারা প্রচুর পরিমাণে কানাডাতে আসে এবং নর্মালি ভ্যাঙ্কুভার বা ওই দিকটায় তাদের জন্য কাছাকাছি হওয়াতে ওই প্রভিন্সটাতে চাইনিজরা বেশি আছে এবং সেক্ষেত্রে ওখানকার যে রিয়েল এস্টেটের প্রাইস ওটা অনেক বেড়ে গেছে, যার কারণে যেহেতু ডিম্যান্ড ইজ সো হাই। এছাড়া অন্য ধরনের কোনো প্রভাব আসলে পড়ছে না। পায়েস মাহমুদ উনি জানতে চেয়েছেন একজন স্টুডেন্ট কানাডা যাওয়ার কতদিন পর তার স্পাউজার ভিসার জন্য আবেদন করতে পারবে। ভাই, আপনি যখন স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করছেন তখনই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এক সেমেস্টার যাওয়ার পরেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যখন খুশি তখনই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। নর্মালি যুক্তিসঙ্গত কারণ এবং ডকুমেন্টেশন যদি ঠিক থাকে এবং আপনার যদি এনাফ ফান্ডিং থাকে তাহলে পরবর্তীতে আপনি চলে যাওয়ার পরেও আপনার স্পাউসকে আপনি নিয়ে যেতে পারবেন অ্যাজ আ ভিজিটর, কিংবা ভিজিট ভিসায় যাওয়ার পরে উনি কানাডাতে ল্যান্ড করার পরেও উনি কিন্তু ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন, যেটাকে ওপেন ওয়ার্ক পারমিট বলা হয়। এরপরের কোয়েশ্চেনটি করেছেন শাহরিয়ার খান। উনি ওনার ডিটেলস দিয়েছেন অ্যান্ড জানতে চেয়েছেন যে ওনার বয়স 40 অ্যান্ড would you please tell me, is it possible to get a full-funded master's or PhD at my age at Canada? I need a foreign degree so badly to enhance my career. Is it very much possible? Thank you, Shahriar Bhai. It is very much possible. আপনি আপনার যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতাকে ভালো করে ডকুমেন্টেড করে অ্যাপ্লাই করুন। আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। তার জন্য আপনার একটা স্ট্রং IELTS দরকার, অ্যাকাডেমিক IELTS, এবং আপনি প্রাথমিকভাবে কিছু ইউনিভার্সিটি চুজ করুন এবং PhD এবং মাস্টার্স প্রোগ্রাম চুজ করুন, এবং আমি বলবো যে 5 থেকে 6টি ইউনিভার্সিটিতে আপনি একসাথে অ্যাপ্লাই করুন আপনার সাবজেক্ট যেটা পছন্দ সেটা, এবং আপনার ডকুমেন্টেশন এবং অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডকে ভালো করে লিখে যদি আপনি SOP লিখেন, তার মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, সেখানে সুন্দরভাবে সব কিছু আপনি যদি এক্সপ্রেস করতে পারেন কেন আপনি এই বয়সে করতে চাচ্ছেন এবং এই PhD বা মাস্টার্স করে বাংলাদেশে আপনার ক্যারিয়ার প্রোগ্রেসটা কী সেটা ভালো করে যদি আপনি দেখাতে পারেন তাহলে অবশ্যই হওয়ার চান্সেস আছে। তবে ফুল ফান্ডেড হবে কি না সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার স্কিলস, এক্সপিরিয়েন্স এবং অপরচুনিটির উপরে, বাট আপনি অবশ্যই চেষ্টা করে দেখুন। অল দ্য বেস্ট ফর ইউ। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।